গোকুল, এত চিন্তা করছিস কেন রে? আকাশের দিকে তাকিয়ে দেখ, মেঘ কিন্তু জমছে। আষাঢ় মাসে মেঘ এলে বৃষ্টি আসবেই। আমি এই গ্রামে 60 বছর কাটিয়েছি। এরকম মেঘ দেখলে বুঝি যে আর 2-3 দিনের মধ্যেই ঝড় বৃষ্টি নামবে। তুই একটু ধৈর্য ধর। কাকা, ধৈর্য ধরতে ধরতে তো পুকুরের তলা দেখা যাচ্ছে। এবার যদি বৃষ্টি না হয় তাহলে ধানের চারাগুলো শুকিয়ে যাবে। গত বছর তো কোনো মতে ফসল তুলেছিলাম, এবার যদি তাও না হয় তাহলে সংসার চালাবো কি করে? তোর বাবা রামনাথও এরকম ভাবতো, চিন্তা করতো অনেক, কিন্তু হাল ছাড়তো না কোনো দিন। তুইও তার ছেলে, তুইও হাল ছাড়বি না। দেখ, এটা কাল বৈশাখীর মেঘ। তুই শুধু প্রস্তুতি রাখ, পুকুরের পাড়টা একটু দেখে নে, যাতে জল বেশি এলে ঠিক মতো ধরে রাখা যায়। সত্যি বলছো কাকা? তোমার কথা একটু ভরসা পাই, কিন্তু যদি না হয়? গত বছরও তো মেঘ করেছিল, তারপর বৃষ্টি ছাড়াই চলে গেল। সেবার তো চারার অবস্থা দেখে কান্না পেয়েছিল আমার। গত বছরের মেঘ আর এবছরের মেঘ এক নয় কুকুল। আমি 60 বছর ধরে এই আকাশ দেখছি। দেখ, দক্ষিণ দিক থেকে ভারী মেঘ উঠে আসছে, বাতাসে জলের গন্ধ। এই মেঘ খালি হাতে যায় না, বুঝলি? তোমার মুখে এই কথা শুনলে একটু ভরসা পাই কাকা। তুমি তো এই গ্রামের সবচেয়ে অভিজ্ঞ চাষি। তুমি যখন বলছো বৃষ্টি আসবে, হয়তো হয়তো সত্যিই আসবে। আমি পুকুরের পাড়টা দেখে নিচ্ছি আজকেই। কালকে সকালে যদি বৃষ্টি হয় তাহলে সেচের একটা ব্যবস্থা করতে হবে। এই তো, এটাই তো বাবা ছেলে। চিন্তা কর, চিন্তা কর, কিন্তু থেমে যাস না। আর শোন, পাহাড়ের বুক দিকটা একটু নজর দিবি। ওখানে কত বছর একটু ভেঙে গিয়েছিল, মনে আছে তো? আচ্ছা কাকা, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি পুকুরে। গোকুল, এই বৃষ্টিতে কোথায় যাচ্ছিলি? একটু বস, বৃষ্টিটা থামুক তারপর যাবি। এখন এই ঝড়ে বাইরে গেলে বিপদ হতে পারে। বৌদি, পুকুরের পাড়টা দেখতে গিয়েছিলাম। হরিপদ কাকা বলেছিলেন আজকে বৃষ্টি হবে, সত্যিই হলো। কিন্তু এত জোরে বৃষ্টি হবে ভাবিনি। পুকুরে জল ঢুকতে শুরু করেছে, সেটা দেখে আসছিলাম। তুই তো ঠিক তোর বাবার মতো, বৃষ্টিতে মাঠে ছুটে যেত। আমি বলতাম একটু থামো, বৃষ্টিটা কমুক, কোনো দিন শুনতো না। তবে হ্যাঁ, এই বৃষ্টিটা সত্যিই দরকার ছিল। গ্রামের সবাই কতদিন ধরে অপেক্ষা করেছিল। বৌদি, পুকুরের পূব দিকের পাড়টা নিয়ে একটু চিন্তা হচ্ছে। গত বছর ওটা একটু ভাঙা ছিল, আজকে দুপুরে গিয়ে দেখে এলাম। এখনো পুরোপুরি ঠিক হয়নি, যদি খুব বেশি জল আসে ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারে। কালকে সকালে গিয়ে ওটা একটু বাঁধতে হবে। তুই এত কিছু একা ভাবিস কেন? গ্রামে এত মানুষ আছে, সবাইকে বলবি না? আর আমার পাশের বাড়ির মাধবীও বলছিল দুপুরে এবার বৃষ্টি না হলে চাষিদের খুব কষ্ট হবে। মেয়েটা তোদের সবার কথা ভাবে, কিন্তু তোর কথাও জিজ্ঞাসা করছিল কি করেছিস, পুকুরের কি অবস্থা। মাধবী সবার কথাই ভাবে, সে তো ছোটবেলা থেকেই এমন। আচ্ছা বৌদি, বৃষ্টিটা কি আরো হবে বলে মনে হয়? পুকুরটা যদি ভরে যায় তাহলে এবার ধানের জমিতে ঠিকমতো সেচ দেওয়া যাবে। হ্যাঁ রে, মনে হচ্ছে সারা রাতই বৃষ্টি হবে। তুই চা খেয়ে নে, তারপর একটু বৃষ্টি কমলে বাড়ি যা। মাকে বলিস আমি কাল সকালে যাব। আর শোন, কাল যদি পুকুর পাড়ে কাজ করতে হয় সবাইকে জানিয়ে দিস, একা একা কাজ করতে যাস না। আচ্ছা বৌদি, তাই করব। কাকা, তোমার কথা ঠিকই ফলেছে। দেখো পুকুরে কতটা জল বেড়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন পুকুরটা প্রায় অর্ধেক ভরে গেছে। এবার যদি আর একটু বৃষ্টি হয় তাহলে পুকুর পুরো ভরে যাবে। আমি তো বলেছিলাম আষাঢ়ের মেঘ মিথ্যে করে না। আরে, আমার বাবাও বলতেন দক্ষিণের মেঘ যেদিন ভারী হয়ে আসে সেদিন পুকুর ভরবেই। এখন দেখ, জলটা পরিষ্কার হতে একটু সময় লাগবে, কিন্তু সেচের কাজে এই জল যথেষ্ট। কাকা, একটা কথা ভাবছি, পুকুর থেকে জমি পর্যন্ত জল নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করতে হবে। বালতি দিয়ে জল বয়ে নিয়ে যাওয়া তো সম্ভব নয়। এত বড় জমি, কিছু একটা উপায় বের করতে হবে। তুই এখন যেটা করতে পারিস
সেটা হলো পুকুর থেকে জমি পর্যন্ত একটা সেচের নালা বানানো, বাঁশ দিয়ে একটা কাঠামো বানানো, তারপর পাইপ দিয়ে জল নিয়ে যা। আমাদের সময়ে আমরা এভাবেই করতাম। তোর বাবাও করেছে একবার, তখন তুই ছোট ছিলিস, মনে নেই হয়তো। সত্যি বাবাও এরকম করেছিলেন? সেটা তো জানতাম না। কাকা, তুমি যদি একটু বুঝিয়ে দাও কিভাবে নালা কাটতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে, তাহলে আমার পক্ষে সুবিধে হয়। তুই পুকুরের এই দক্ষিণ কোণ থেকে শুরু করবি। এখান থেকে জমি পর্যন্ত একটু ঢালু আছে, তাই জল প্রাকৃতিকভাবেই নিচের দিকে বইবে। নালাটা 2 ফুট গভীর আর 1.5 ফুট চওড়া রাখবি, আর পাশে মাটি তুলে বাঁধ দিবি, তাহলে জল বাইরে যাবে না। হ্যাঁ কাকা, আমিও সেটাই ভাবছি। নিতাইকে ডেকে নিলে কাজটা তাড়াতাড়ি হবে। ও তো বাঁশের কাজ ভালো জানে, আর গ্রামের আরও কয়েকজনকে বললে সবাই সাহায্য করবে। একসাথে কাজ করলে 2 দিনেই সেচের ব্যবস্থা হয়ে যাবে। একদম ঠিক বলেছিস। একা একা করতে গেলে অনেক সময় লাগবে। গ্রামের ছেলেদের ডাক, সবাই মিলে করলে কাজটা সহজ হবে। আর শোন, নালাটা একটু গভীর করে কাটবি, যাতে জল ঠিক মতো বয়ে যায়। বুঝেছি কাকা, আজকেই নিতাইয়ের কাছে যাব, কালকে থেকে কাজ শুরু করব। গোকুল, তুই যে আমাকে এত সকালে ডেকে পাঠালি, আমি তো ভাবলাম কি না কি হয়েছে। এসে দেখি সেচের কাজ। বল কি করতে হবে? বাঁশগুলো কত লম্বা করে কাটবো? আর পাইপটা কোথায় পেলি? বেশ মোটা তো, জল ভালোই যাবে এতে। পাইপটা কমলা বৌদির বাড়ি থেকে পেলাম। বাঁশগুলো আমাদের বাড়ির পেছনে ঝাড় থেকে কেটেছি। তুই বাঁশগুলো আর 8 ফুট করে কেটে নে। আমরা তারপর পুকুর পাড় থেকে জমি পর্যন্ত একটা কাঠামো বানাবো। হরিপদ কাকা বলেছেন নালাটা গভীর করে কাটতে। 8 ফুট? আচ্ছা, করছি। তবে বাঁশটা একটু পুরনো হয়ে গেছে, ভালো করে দেখে নিতে হবে কোনটা শক্ত আছে আর কোনটা দুর্বল। দুর্বল বাঁশ দিলে জলের চাপে ভেঙে যাবে, আমি বাছাই করে নিচ্ছি। ঠিক বলেছিস, তুই বাছাই করে নে, তোর চোখ ভালো এসব ব্যাপারে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তবে শোন, শুধু আমরা দুজনে করলে তো সন্ধ্যার আগে শেষ হবে না। আর কাউকে ডাকবি না? গ্রামের রমেশ, বিকাশ এদেরকে বললে আসবে তো? সবাই তো একই সমস্যায় পড়ে আছে, সবার জমিতেই সেচ দরকার। আমাদের নালা হলে তাদের জমিতেও জল যাবে। হ্যাঁ ডাকবো, তবে আগে আমরা দুজনে শুরু করি। অন্যরা এলে কাজ দ্রুত হবে। তুই বাঁশটা ধর, আমি মাপ নিই। পুকুর থেকে জমি পর্যন্ত প্রায় 300 ফুট হবে। মাঝখানে একটু ঢালু জায়গা আছে, সেখানটা একটু সাবধানে নালা কাটতে হবে। হরিপদ কাকা বলেছেন ঢালু জায়গায় পাথর বসাতে, নয়তো জলের বেগে মাটি সরে যাবে। 300 ফুট? বাপরে, কাজ তো কম নয়। তবে থাক, কাজ করতে করতে সময় কেটে যাবে। আর কাজ শেষে যদি তোর মা একটু মুড়ি চানাচুর দেন, তাহলে তো সোনায় সোহাগা। তুই চিন্তা করিস না, মা সব ব্যবস্থা করবেন। মাকে বলে রেখেছি। চল শুরু করি। রোদ উঠবার আগে যতটুকু পারি করে ফেলি। দুপুরে রোদ উঠলে কাজ করা কঠিন হবে। চল শুরু করি। তবে একটা কথা বলে রাখি, আমাকে দিয়ে কোদাল চালানোর কাজটা করাস না। গতবার তোর বাড়ির পেছনে কোদাল চালাতে গিয়ে হাতে ফোসকা পড়ে গিয়েছিল। বাঁশ কাটা আর বাঁধার কাজটা আমি করি, কোদালের কাজ তুই কর। আচ্ছা বাবা, তোকে কোদাল ধরতে বলবো না, চল। মাধবী, তুই এখানে একা বসে আছিস কেন? মুখটা এত গোমড়া কেন রে? সারাদিন হাসি ঠাট্টা করিস, আজ কি হলো? কারোর সাথে কিছু হয়েছে? আমাকে বল। বৌদি, কিচ্ছু হয়নি, তবে একটু মন খারাপ হয়েছে। গোকুল সেচের কাজে সবাইকে ডেকেছে, নিতাইকে ডেকেছে, গ্রামের অন্য ছেলেদেরকেও ডেকেছে, কিন্তু আমাকে একবারও বললো না। আমি কি গ্রামের মানুষ নই? আরে মা, এই নিয়ে মন খারাপ? গোকুল হয়তো ভেবেছে তুই বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বি। ছেলেটা তোর ক্ষতি চায়নি রে, তাই ডাকিনি। তুই এত ভাবিস না তো। কিন্তু বৌদি, আমি কি এতটাই দুর্বল? বৃষ্টিতে একটু ভিজলে আমি অসুস্থ হয়ে পড়বো? আমি তো রোজ মাঠে কাজ করি, রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি। এতটুকু কাজ আমি পারি না? গোকুল আমাকে ছোট মনে করে, এটাই কষ্ট লাগে। দেখ মাধবী, গোকুল তোকে ছোট মনে করে এমনটা নয়, সে তোকে যত্ন করে, তাই ডাকেনি। তুই জানিস না, কাল রাতে বৃষ্টিতে আমার বারান্দায় দাঁড়িয়ে তোর কথাই জিজ্ঞাসা করছিল, মাধবী ঘরে আছে তো, ভিজছে না তো? এটা কি তোকে ছোট মনে করা? সত্যি আমার কথা জিজ্ঞাসা করছিল? হ্যাঁ রে, তবে ছেলে মানুষ তো বুঝতে পারে না যে না বললেও মন খারাপ হয়। তুই রাগ না করে ওর সাথে কথা বল, দেখবি সব পরিষ্কার হয়ে যাবে। আর এত গোমড়া মুখে বসে থাকলে তোকে মানায় না, তোর হাসি মুখটাই ভালো। আচ্ছা বৌদি, দেখি কি করি।
মাধবী, তুই চুপচাপ বসে আছিস কেন? আমরা সারাদিন পুকুর পাড়ে কাজ করলাম, হাড় ভাঙা খাটুনি। গোকুলের তো একটু জিরানোও নেই। ছেলেটা সত্যি পরিশ্রমী, এটা মানতেই হবে। তোর বন্ধু তো, তুই একটু খুশি হ। সবাইকে ডেকেছে, সবাই গেছে, আমাকে কেউ বললো না? আমি বুঝি শুধু বাড়িতে বসে থাকার জন্য? আরে আবার সেই কথা, তুই কি সকাল থেকে এটা নিয়েই বসে আছিস? হ্যাঁ বসে আছি তো। তোকে ডেকেছে, গ্রামের আলোচনাদেরকে ডেকেছে। আমি কি কিছু পারি না? মনে আছে ছোটবেলায় আমরা তিনজন একসাথে পুকুরে মাছ ধরতাম, খেতে ঘুরে বেড়াতাম, তখন তো আমাকে বাদ দাওনি, এখন আমি বাদ। সেটা তো মনে আছে। শোন মাধবী, তোর রাগ ঠিক জায়গায় আছে, কিন্তু গোকুলের ওপর এত রাগ করিস না। আমাকেও বলেছিল মাধবীকে বলবো না, ও কাদায় পিছলে পড়বে, তারপর যদি ব্যথা পায়। দেখ, ছেলেটা তোর কথা ভেবেছে কিন্তু। ভাবলে তো বলতে পারতো সরাসরি, চুপচাপ বাদ দিয়ে দিল। সেটা কি ঠিক হলো? আমি কি ছোট বাচ্চা যে আমাকে বলা যাবে না? আমি তো নিচে সিদ্ধান্ত নিতে পারি আমি যাব কি যাব না, সেটা তো আমার ব্যাপার। একদম ঠিক কথা, তোর সিদ্ধান্ত তোর নেওয়া উচিত, সেটা আমিও মানি। তবে গোকুলটা গো বেচারা, মুখে বলতে পারে না অনেক কথা, মনে মনে ভাবে। তুই গোকুলকে বলিস সরাসরি, দেখবি গোকুল নিজেই ক্ষমা চাইবে। ছেলেটা ভালো, তুইও তো জানিস। জানি তো, তাই তো কষ্ট লাগে বেশি। যাকে তাকে বাদ দিলে কিছু মনে হতো না, কিন্তু গোকুল বাদ দিল, সেটাই। বুঝলাম বুঝলাম, তুই সকালে যাবি পুকুর পাড়ে, আমিও থাকবো, সব ঠিক হয়ে যাবে। কাকা, দেখো নালা দিয়ে জল ঠিকমতো বইছে। ধানের চারাগুলো আজকে থেকে জল পাবে, সত্যি বলছি। এত পরিশ্রম সার্থক হলো। নিতাই আর গ্রামের ছেলেরা যে সাহায্য করলো, তার জন্য তাদের ধন্যবাদ দিতে হবে। দেখছি রে, দেখছি, চোখ ভরে যাচ্ছে। এই দৃশ্যটা দেখবার জন্যই তো বেঁচে আছি। তোর বাবা রামনাথ বেঁচে থাকলে আজকে কতটা খুশি হতো। ছেলে তার যোগ্য হয়েছে এটা দেখতে পেত। বাবার কথা বললে চোখে জল চলে আসে কাকা। তবে আমি জানি বাবা উপর থেকে দেখছেন, তার আশীর্বাদ আছে বলেই তো এই বৃষ্টি এলো, পুকুর ভরলো আর শেষ হচ্ছে। আর তোমার মতো মানুষ পাশে আছে বলেই তো সব সামলাতে পারছি। আমি তো কিচ্ছু করিনি, তুই নিজেই সব করেছিস। আমি শুধু একটু পরামর্শ দিয়েছি। পরামর্শ দেওয়া সহজ, কাজ করা কঠিন। সেই কঠিন কাজটা তুই করেছিস। তবে একটা কথা বলি, সেচের নালাটার দিকে নজর রাখিস। অস্থায়ী নালা তো, পাকা নয়। রাতে একবার দেখে আসবি। হ্যাঁ কাকা, সেটা আমিও ভাবছি, রাতে একবার দেখে আসবো। আর কাকা, একটা কথা বলতে চাইছিলাম। মাধবী নাকি মন খারাপ করেছে, আমি তাকে সেচের কাজে ডাকিনি বলে কমলা বৌদি বলছিলেন। তাই নাকি? দেখ গোকুল, মাধবী গ্রামের মেয়ে, ও চাষবাসের কাজ জানে। ওকে বাদ দিয়ে ঠিক করিসনি। যে কাজ সবার, সেখানে কাউকে বাদ দিলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। ওর সাথে কথা বল, বুঝিয়ে বল, ছোটবেলার বন্ধু, সহজেই মিটে যাবে। হ্যাঁ কাকা, ওকে বলবো। নিতাই, দেখ কি হয়েছে। রাতের বৃষ্টিতে নালার এই অংশটা ভেঙে গেছে, জল আর জমিতে পৌঁছাচ্ছে না, পাশের নিচু জায়গায় চলে যাচ্ছে। আমরা গতকাল যে এত কষ্ট করে নালা বানালাম, সেটা এক রাতের বৃষ্টিতেই নষ্ট হয়ে গেল। বাপরে, সত্যি ভেঙে গেছে। কিন্তু গোকুল, মন খারাপ করিস না, আমরা আবার ঠিক করব। এবার একটু শক্ত করে বানাবো, মাটি দিয়ে ভালো করে বাঁধবো, যাতে আবার বৃষ্টি হলেও টিকে থাকে। গতবার আমরা তাড়াহুড়ো করেছিলাম, এবার একটু সময় নিয়ে করব। সময় কোথায়? ধানের চারাগুলো এই মাত্র জল পেতে শুরু করেছে। এখন যদি আবার জল না পায় তাহলে শুকিয়ে যাবে। দুদিনের বেশি সময় নেই আমাদের হাতে। আজকেই নালাটা ঠিক করতে হবে, একটা দিনও নষ্ট করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আজকেই করব। তবে শোন, এবার মাটির ব্যাগ দিয়ে দুপাশে বাঁধ দেব, আর যেখানে ভেঙেছে সেখানে পাথর বসিয়ে দেব, তাহলে আর ভাঙবে না। আমার শ্বশুর বাড়ির পাশে একটা জায়গায় পাথর পাওয়া যায়, ওখান থেকে কিছু এনে দিতে পারি। তুই চিন্তা করিস না, আমি আছি তো। তুই সত্যি ভালো বন্ধু নিতাই, তোকে ছাড়া এই কাজ হতো না। তবে পাথর আনতে সময় লাগবে, আগে মাটি দিয়ে যতটুকু পারি ঠিক করে নি, পাথর পরে বসাবো। চল তাহলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার মানে নেই। কোদালটা দে, আমি কাটছি। তুই না বলেছিলিস কোদালে তোর হাতে ফোঁসকা পড়ে? আরে সেটা আগের কথা, আজ জরুরি অবস্থা, ফোসকা টোসকা পরে দেখা যাবে। এই যে আমিও এসেছি, সারা রাত ঘুম হয়নি চিন্তায়।
সকালে উঠে দেখি সত্যিই ভেঙে গেছে, তাই তো কোদাল নিয়ে চলে এলাম। কোথায় মাটি দিতে হবে বলো, আমি দিচ্ছি। মাধবী, তুই এসেছিস? তোকে তো ডাকিনি। বৃষ্টিতে কাদায় কাজ করলে তোর কষ্ট হবে, তাই তাই ডাকনি জানি, ছোটবেলায় তোমার সঙ্গে তো খেতে ঘুরেছি, পুকুরে মাছ ধরেছি, বৃষ্টিতে ভিজেছি। আমি গ্রামের মেয়ে, কাদা জল আমার অচেনা নয়। তোমরা সবাই মিলে কাজ করছো, আমিও করব। মাধবী, সত্যি বলছি, শুধু ভেবেছিলাম কাদায় পিছলে যদি পড়ে যাস, যদি ব্যথা পাস, তোর কিছু হলে আমার খুব খারাপ লাগতো। তোকে বাদ দিয়ে ভুল করেছি, সেটা বুঝতে পারছি এখন। তা বলে বাদ দিয়ে দেবে? আমাকেও বলতে পারতে, আমি নিজে সিদ্ধান্ত নিতাম। যাই হোক, এখন কথা বাড়িয়ে লাভ নেই, কাজ করা যাক। এই জায়গাটায় মাটি দিতে হবে, তাই না? আমি দিচ্ছি, তুই 5টা ধর। দেখ গোকুল, মেয়ে এসে গেছে কাজে, এবার নালা আর ভাঙবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। চুপ কর নিতাই, তোর গ্যারান্টিতে আমার ভরসা নেই, কাজ কর চুপচাপ। একটা কথা বলবো, আমার খুব মন খারাপ হয়েছিল, সেটা মিথ্যে বলবো না। সবাইকে ডাকলে, আমাকে ডাকলে না কেন? আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আর তুমি আমাকে একটা সেচের কাজেও ডাকলে না। মাধবী, তুই যা করেছিস আমাদের জন্য, সেটা আমি কোনো দিন ভুলবো না। কিন্তু আমি তোকে ডাকিনি, কারণ আমি তোর ক্ষতি চাইনি। বৃষ্টি কাদায় ভারী কাজ, তোর শরীরে চাপ পড়বে ভেবে ডাকিনি। তুই রাগ করবি না, আমি তোকে বাদ দিতে চাইনি। রাগ তো করবই, কারণ আমাকে না বলে সিদ্ধান্ত নিয়ে নিলে। কিন্তু গোকুল, রাগটা বেশিক্ষণ থাকে না তোমার ওপর, কারণ আমি জানি তুমি মনে মনে ভালোই ভেবেছো। তবে এরপর থেকে আমাকে বাদ দেবে না। ঠিক আছে, কথা দিচ্ছি, এরপর থেকে কোনো কাজে তোকে বাদ দেব না। যদি মন খারাপ হয়ে থাকে, ক্ষমা করে দিস। এতদিনের বন্ধুর কাছে আবার ক্ষমা চাইতে লাগে নাকি? তবে হ্যাঁ, আমাকে আর বাদ দিলে কিন্তু সত্যিই রাগ করব, তখন আর এত সহজে ছাড়বই না। আর বাদ দেব না রে, পাক্কা কথা। কমলা, দেখ গ্রামের ছেলেমেয়েরা কেমন একসাথে কাজ করছে। গোকুল, নিতাই, মাধবী সবাই হাতে হাত মিলিয়ে নালা ঠিক করছে। এ দৃশ্য দেখলে মনে হয় গ্রামটা এখনো বেঁচে আছে। এটাই তো গ্রামের আসল শক্তি। ঠিক বলেছেন কাকা, আমিও দেখছি মাধবী কেমন উৎসাহ নিয়ে কাজ করছে। কাল পর্যন্ত মেয়েটার মন খারাপ ছিল গোকুল ওকে ডাকেনি বলে, আজ দেখো দুজনে পাশাপাশি কাজ করছে, কথা বলছে, হাসছে। ভুল বোঝাবুঝি তো হবেই, মানুষ তো। কিন্তু সেটা যখন কাজের মধ্য দিয়ে মেটে, তখন সম্পর্ক আরো শক্ত হয়। আর দেখ, মাধবী কোদাল চালাচ্ছে কেমন দক্ষতায়। অনেক ছেলেও এত ভালো পারে না। সে তো ঠিকই, মেয়েটা বাবার সাথে ছোটবেলায় মাঠে যেত, তখনই শিখে গেছে। আচ্ছা কাকা, নালাটা কি এবার টিকবে? আবার বৃষ্টি হলে ভেঙে যাবে না তো? না না, এবার ভাঙবে না। দেখ, ছেলেরা এবার মাটির ব্যাগ কাঁধে দিয়ে বাঁধ দিচ্ছে, পাথর বসাচ্ছে। এবার শক্ত হবে নালাটা। আর বৃষ্টির মরশুম শেষ হলে একটা পাকা নালা বানাতে হবে। আমি সেটা গোকুলকে বলবো। পাকা নালা হলে প্রতি বছর এই কষ্ট করতে হবে না। পাকা নালা বানাতে তো খরচ হবেই কাকা, গোকুলের তো সামর্থ্য নেই এখন। গ্রামের সবাই মিলে করলে খরচ ভাগ হয়ে যাবে। সবাই মিলে খরচ করলে কারোর উপর চাপ পড়বে না, সেটা পরে ভাবা যাবে। এখন চলুন সবাইকে একটু জল খাবার দিয়ে আসি। খালি পেটে কাজ করলে শরীর ভাঙবে। চলুন কাকা, আমি মুড়ি, গুড় আর চানাচুর এনেছি, সবাই নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। মাধবী, তুই আজকে যে এসে সাহায্য করলি, সেটা আমি ভুলবো না। তুই না এলে এত তাড়াতাড়ি কাজ শেষ হতো না রে। তোর কোদালের কাজ দেখে নিতাইও অবাক হয়ে গেছে। আমি ভুল করেছিলাম তোকে না ডেকে। তুই আমার পুরনো বন্ধু, তোকে বাদ দেওয়া আমার উচিত হয়নি রে। গোকুল, সেই কথা আর বলো না। আমি জানি তুমি আমাকে ডাকোনি, তোমার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কিন্তু এরপর থেকে মনে রাখবে, আমি তোমার বন্ধু। বন্ধুকে বাদ দিয়ে কিছু করা ঠিক নয়। কথা দিচ্ছি, এরপর থেকে সব কাজে তোকে প্রথমে ডাকবো। তোকে ছাড়া তো আসলে কিছুই সম্পূর্ণ হয় না। আচ্ছা, একটা কথা বলি, এই পুকুর পাড়ে দাঁড়িয়ে মনে পড়ছে ছোটবেলার কথা। আমরা এখানে মাছ ধরতাম, ব্যাঙ ধরতাম, বৃষ্টিতে ভিজতাম। নিতাই একবার ব্যাঙ দেখে চিৎকার করে পালিয়েছিল, মনে আছে? মনে আছে তো, নিতাই চিৎকার করতে করতে দৌড়ে গেছিল, আর আমরা দুজনে হেসে হেসে গড়িয়ে পড়েছিলাম। কিন্তু দিনগুলো সত্যিই সুন্দর ছিল। তবে আজকের দিনটাও কম সুন্দর নয়। ছোটবেলায় খেলা করতাম, এখন কাজ করি, কিন্তু একসাথে আছি, সেটাই বড় কথা।
ঠিক বলেছিস, একসাথে থাকাটাই আসল। চল বাড়ি যাই, তোর মা অপেক্ষা করছেন নিশ্চয়ই, আর আমার মাও জিজ্ঞাসা করবেন কোথায় ছিলাম সারাক্ষণ। চল, তবে কালকে সকালে আবার আসতে হবে, নালাটা ঠিকমতো কাজ করছে কিনা দেখতে হবে। আমিও আসবো, তবে আমাকে আর বাদ দিবি না কিন্তু। বাদ দেব না, পাকা কথা। গোকুল দেখ, মাঠটা কেমন সবুজ হয়ে গেছে। কদিন আগে যে মাটি ফেটে চৌচির হয়ে গেছিল, আজকে সেই মাটিতে জল ভরে গেছে। এই দৃশ্য দেখলে বোঝা যায় আশা রাখতে হয় সব সময়। কাকা, এ কদিনে আমি অনেক কিছুই শিখেছি। শুধু চাষের কাজ নয়, মানুষের সম্পর্কের কথাও। একা একা সব করা যায় না, সবাইকে সাথে নিয়ে চলতে হয়। তুমি পরামর্শ দিয়েছো বলে সব ঠিক মতো হয়েছে, একা আমি কিচ্ছু পারতাম না। এই কথাটাই মনে রাখবি সারা জীবন গোকুল। বর্ষা শুধু জমিতে জল আনে না, মানুষের মনেও মিলন আনে। আজকে এই মাঠটা শুধু বনের মাঠ নয়, আজকে এই মাঠটা শুধু ধানের মাঠ নয়, এটা আমাদের সবার মিলন ক্ষেত্র। এখানে আমরা সবাই একসাথে কাজ করেছি, ঘাম ঝরিয়েছি, একে অপরকে বুঝেছি। এটাই সবচেয়ে বড় ফসল। কাকা, তোমার এই কথাগুলো আমি সারা জীবন মনে রাখবো।